আমাদের পশ্চিমবঙ্গ ঋতু বৈচিত্র্যের দেশ। ৬টি ঋতুর রূপ বদলের সাথেই আমাদের বছর কাটে। গ্রীষ্মের দাবদাহ আমাদেরকে যখন শুষ্ক করে দেয়, তখন প্রশান্তির বার্তা নিয়ে আসে বর্ষাকাল। গানেরও ধারা মাঝে প্রাণেরও কথা আছে, সুর তবু লাগে না যে, কোথা বলো তারে পাই, এলো বড় সাজে সহসা মনে তাই। গানের লাইন বিড়বিড় করতে করতে মনে হলো, কেমন হয় যদি ঘরে বসে বর্ষা উৎসব পালন করা যায়। যেমন ভাবনা তেমনি কাজ। সুকথার সবাই মিলে মেতে উঠলাম বর্ষা উৎসবে। দিনক্ষণ ঠিক হয়ে গেল। ভাগ্য সহায় যে সুকথার বর্ষা উৎসবের দিন সকাল থেকেই বৃষ্টি। বর্ষার দিন সাথে ইলিশ মাছ না হলে কি চলে? বর্ষা উৎসবে একদিকে যেমন ইলিশ মাছের স্বাদ, তেমনি রইল বিভিন্ন স্বাদের সুকথার অনুষ্ঠান। কবিতা, পত্রপাঠ এবং শ্রুতি নাটকে সুকথার বর্ষা উৎসব। সুকথার বর্ষা উৎসবের মূল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন দেখে নেই মূল অনুষ্ঠানটি। সুকথা। নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহি রে। ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। বাদলের ধারা ঝড়ে ঝড়ো ঝড়ো, আউশের ক্ষেত জলে ভরো ভরো। কালি মাখা মেঘে ওপারে আধার ঘনিয়েছে দেখ চাহিরে। ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন, ধবলিরে আনো গোহালে। এখনই আধার হবে বেলাটুকু পোহালে। দুয়ারে দাঁড়ায় ওগো দেখ দেখি, মাঠে গেছে যারা তারা ফিরিছে কি। রাখাল বালক কি জানি কোথায়, সারা দিন আজি খোয়ালে। এখনই আধার হবে বেলাটুকু পোহালে। শোনো শোনো ওই পারে যাবে বলে, কে ডাকিছে বুঝি মাঝিরে। খেয়া পাড়া পার বন্ধ হয়েছে আজিরে। পুবে হাওয়া বয় কুলে নেই কেউ, দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ। দড় দড় বেগে জলে পড়ি জল, ছল ছল উঠে বাজিরে। খেয়া পাড়া পার বন্ধ হয়েছে আজিরে। ওগো আজ তোরা যাসনে গো, তোরা যাসনে ঘরের বাহিরে। আকাশ আধার বেলা বেশি আর নাহিরে। ঝড়ো ঝড়ো ধারে ভিজিবে নিচল, ঘাটে যেতে পথ হয়েছে পিছল। ওই বেনু বন দুলে ঘন ঘন, পথ পাশে দেখ চাহিরে। ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। আমরা আজকে সুকথা পরিবার বর্ষাকে সঙ্গে করে নিয়ে এসেছি, বর্ষা উৎসব পালন করছি। তবে আমি যে কবিতাটি আবৃত্তি করব, সেই কবিতাটি বর্ষার সঙ্গে কিন্তু যুক্ত নয়। তবে যেদিন প্রথম আমি উচ্চারণ করি কবিতাটি, সেদিন আমার মনে হয়েছিল শ্রী চৈতন্যদেবের কথা, মনে হয়েছিল ঠাকুর জগন্নাথ দেবের কথা। এখন আমাদের রথযাত্রা উৎসব শেষ হয়নি, তাই এই কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। কবিগুরু রবি ঠাকুরের কবিতা পুনশ্চ কাব্যগ্রন্থের সূচি। রামানন্দ পেলেন গুরুর পদ, সারাদিন তার কাটে জপে তপে। সন্ধ্যা বেলায় স্নান শেষ করে রামানন্দ ভোজ্য করেন নিবেদন ঠাকুরকে। তারপর ভাঙে তার উপবাস, যখন অন্তরে পান ঠাকুরের প্রসাদ। সেদিন মন্দিরে উৎসব, রাজা এলেন, রানী এলেন, এলেন পণ্ডিতেরা দূর দূর থেকে, এলেন নানা চিহ্নধারী
নানা সম্প্রদায়ের ভক্তদল। সন্ধ্যাবেলায় স্নান শেষ করে রামানন্দ নৈবেদ্য দিলেন ঠাকুরের পায়ে। প্রসাদ নামল না অন্তরে, আহার হলো না সেদিন। এমনি যখন 2 সন্ধ্যা গেল কেটে, হৃদয় রইল শুষ্ক হয়ে, গুরু বললেন মাটিতে ঠেকিয়ে মাথা, ঠাকুর কি অপরাধ করেছি? ঠাকুর বললেন, আমার বাস কি কেবল বৈকুণ্ঠে? সেদিন মন্দিরে যারা প্রবেশ পায়নি, তাদের স্পর্শ আমার সর্বাঙ্গে। আমারই পাদুদক নিয়ে প্রাণ প্রবাহিনী বইছে তাদের শিরায়। তাদের অপমান আমাকে বেজেছে। আজ তোমার হাতের নৈবেদ্য অশুচি। লোকস্থিতি রক্ষা করতে হবে যে প্রভু। গুরু বললেন। ঠাকুরের চক্ষু দীপ্ত হয়ে উঠল। বললেন, যে লোকস্থিতি স্বয়ং আমার, যার প্রাঙ্গণে সকল মানুষের নিমন্ত্রণ, তার মধ্যে তোমার লোকস্থিতির বেড়া তুলে আমার অধিকার সীমা দিতে চাও? এত বড় স্পর্ধা! রামানন্দ বললেন, প্রভাতেই যাব এই সীমা ছেড়ে, দেব আমার অহংকার দূর করে তোমার এই বিশ্বলোকে। এখন রাত্রি 3 প্রহর, আকাশের তারাগুলি ধ্যানমগ্ন। গুরুর নিদ্রা গেল ভেঙে। শুনতে পেলেন, সময় হয়েছে, ওঠো, প্রতিজ্ঞা পালন করো। রামানন্দ জোর হাত করে বললেন, এখনো রাত্রি গভীর, পাখিরা নীরব, পথ অন্ধকার, প্রভাতের অপেক্ষায় আছি। ঠাকুর বললেন, প্রভাত কি রাত্রির অবসানে? যখন চিত্ত জেগেছে, শুনেছ বাণী, তখনই এসেছে প্রভাত। যাও তোমার ব্রত পালনে। রামানন্দ বাহির হলেন পথে একাকী। মাথার উপরে জাগে ধ্রুব তারা। পার হয়ে গেলেন নগর, পার হয়ে গেলেন গ্রাম, নদী তীরে শ্মশান, সব দাহে ব্যাপৃত চণ্ডাল। রামানন্দ তার 2 হাত বাড়িয়ে তাকে নিলেন বক্ষে। সে ভীত হয়ে বললেন, প্রভু, আমি চণ্ডাল, নাভা আমার নাম, হেও আমার বৃত্তি, অপরাধী করবেন না আমাকে। রামানন্দ বললেন, অন্তরে আমি মৃত, অচেতন আমি, তাই তোমাকে দেখতে পাইনি এতকাল। তাই তোমাকেই আমার প্রয়োজন, নইলে হবে না মৃতের সৎকার। চললেন গুরু আগিয়ে। ভোরের পাখি উঠল ডেকে। অরুণ আলোয় শুকতারা গেল মিলিয়ে। কবির বসেছেন তাঁর প্রাঙ্গণে, কাপড় বুনছেন আর গান গাইছেন গুনগুন স্বরে। রামানন্দ বসলেন তাঁর পাশে, কণ্ঠ তাঁর ধরলেন জড়িয়ে। কবির ব্যস্ত হয়ে বললেন, প্রভু, জাতিতে আমি মুসলমান, আমি জোলা, নীচ আমার বৃত্তি। রামানন্দ বললেন, অন্তরে আমি নগ্ন, অচেতন আমি। আজ আমি পরব সূচি বস্ত্র তোমার হাতে, আমার লজ্জা যাবে দূর হয়ে। শিষ্যেরা খুঁজতে খুঁজতে এলেন সেখানে। ধিক্কার দিয়ে বললেন, এ কি করলেন প্রভু? রামানন্দ বললেন, আমার ঠাকুরকে যেখানে হারিয়েছিল, আজ তাকে সেখানে পেয়েছি খুঁজে। সূর্য উঠল আকাশে, আলো এসে পড়ল গুরুর আনন্দিত মুখে। কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থের কবিতা ঈশ্বর। কে তুমি খুঁজিছ জগদীশে ভাই, আকাশ পাতাল জুড়ে? কে তুমি ফিরিছ বনে জঙ্গলে? কে তুমি পাহাড়ে চূড়ে? হায় ঋষি দরবেশ,
বুকের মানিকে বুকে ধরে তুমি খোঁজো তারে দেশ দেশ। সৃষ্টি রয়েছে তোমা পানে চেয়ে, তুমি আছো চোখ বুজে। স্রষ্টারে খোঁজো, আপনারে তুমি আপনি ফিরিছ খুঁজে। ইচ্ছা অন্ধ আঁখি খোলো, দেখো দর্পণে নিজ কায়া। দেখিবে তোমারই সব অবয়বে পড়েছে তাহার ছায়া। শিহরে ওঠো না, শাস্ত্রবিদেরে করো না কবির ভয়। তাহারা খোদার খোদ প্রাইভেট সেক্রেটারি তো নয়। সকলের মাঝে প্রকাশ তাহার, সকলের মাঝে তিনি। আমারে দেখিয়া আমার অদেখা জন্মদাতারে চিনি। রত্ন লইয়া বেচা কেনা করে বণিক সিন্ধু কূলে। রত্নাকরের খবর তা বলে পুছো না ওদের ভুলে। উহারা রত্ন বেনে, রত্ন চিনিয়া মনে করে ওরা রত্নাকরেও চেনে। ডুবে নাই তারা অতলে গভীর রত্ন সিন্ধু তলে। শাস্ত্র না ঘেটে ডুব দাও সখা সত্য সিন্ধু জলে। কাদম্বরী দেবীর শেষ চিঠি। প্রাণের রবি, এই সবে শুরু হয়েছে আমার জীবনের শেষ দিন। পূবের আকাশ লাল হচ্ছে। আজকাল তোমার ঘুম থেকে উঠতে দেরি হয়, সেটাই তো স্বাভাবিক। মাত্র 4 মাস হলো তোমার বিয়ে হয়েছে। আগে তো সূর্য ওঠার আগেই তুমি উঠতে। আমার ঘুম ভাঙতো তোমার গানে। আমরা একসঙ্গে বাগান করেছিলাম, তুমি তার নাম দিলে নন্দনকানন। তারপর সেই বাগানে ভোরের প্রথম আলোয় আমাকে চুমু খেয়ে জিজ্ঞেস করলে, নামটা তোমার পছন্দ হয়েছে বৌঠান? আমার সমস্ত শরীর কাঁটা দিচ্ছে, ভয়ে দুরু দুরু করছে বুক। তুমি অভয় দিয়ে বলেছিলে, এটা নন্দনকানন, মর্তের দৃষ্টি এখানে পড়ে না। আমি অভিভূত হয়েছিলাম তোমার বাক্যবাণী। তোমার সাথে কথায় আমি পারবো না, তবে তোমার আমার সম্পর্ক সে তো শুধুই আমাদের। তাকে প্রকাশ করো না তুমি, আমার ভয় হয়। এই বাড়িতে তুমি ছাড়া আমার কোনো বন্ধু নেই। এ বাড়িতে কেউ আমার মন বোঝে না, শুধু তুমি বোঝো। আমার সমস্ত মনটা শুধু তোমাকেই দিয়েছি রবি। তুমি যে আমার ছেলেবেলার খেলার সাথী। রবি, তোমাকে চিরদিনের মতো ছেড়ে চলে যাওয়ার আগে আমি আমার মনের কথাটি জানিয়ে যেতে চাই। কোনো মিথ্যে নেই এই কথার মধ্যে, কারণ আমি মিথ্যে বলতে শিখিনি। আমি শুধু তোমাকেই ভালোবাসি রবি। তোমার মতো অন্য কোনো পুরুষ যে আমি দেখিনি। রূপে, গুণে, গানে, প্লাবনে তুমি যে অনন্য। তুমি আমার একমাত্র ভালোবাসার পুরুষ। আমার সমস্ত অপমানের প্রতিষেধক ছিল তোমার কথা, গান আর আদরে। একমাত্র তুমিই বুঝেছিলে আমার দহন। সেই দহনে জ্বালিয়ে নিয়েছিলে নিজেকেও। এই তো সেদিন বৃষ্টির মাঝে মালতীলতার আড়ালে হঠাৎ তুমি টেনে নিয়েছিলে তোমার বুকে। সে টানে অন্তরের উজান ছিল রবি। আমি বাধা দিতে পারিনি, হয়তো দিতেও চাইও নি। জানতাম এটা অন্যায়, তবু অন্যায়ের গলায় পরিয়েছিলাম আমার হৃদয়ের বড় মাল্য। এই অন্যায় আমার কাছে ছিল পুষ্পের মতো পবিত্র। বহুদিনের আদরের উপবাস সেদিন ভেঙে গিয়েছিল তোমার হৃদয় প্রবাহে। ফুরিয়ে যায়নি তোমার অধর অমৃতের স্বাদ। কিন্তু এখন জীবন ফুরিয়ে যেতে বসেছে। আজ আমি শুধু অমঙ্গল নয়, তোমাকে ভালোবেসে অসতীও। এখন বিয়ে হয়েছে তোমার, তাই দূর থেকে দেখি, কাছে ডাকার, কাছ থেকে দেখার অধিকার নেই আমার। অনেক বদলে গেছো তুমি, আর তার সঙ্গে বদলে গেছে আমার বেঁচে থাকার ইচ্ছেটাও। আগে প্রতিটা দুপুরে ছুটে আসতে নতুন কবিতা নিয়ে, আমার হৃদয়ে ছন্দ তুলিয়ে বলতে,
এ কবিতা শুধু তোমার আর আমার। আজ বুঝেছি মিথ্যে বলতে তুমি। কেন বলতে? কেন আমার অনুরাগ নিয়ে এত খেলা খেলতে? আজও তোমার অপেক্ষায় থাকি রবি। তোমার পায়ের শব্দ হৃদয়ে অনুভব করি। এই বুঝি তুমি এলে, ছুটে আসি দরজায় প্রতিবার। কিন্তু তুমি যে আর আমার নও সে কথা বারবার ভুলে যাই। আমার শেষ আশ্রয়টুকুও আজ নিরাশ্রয়। তোমার ভালোবাসা পেয়ে জীবন সার্থক। তাই তা হারিয়ে আর বেঁচে থাকার কোনো মানে হয় না। নন্দনকাননের সেই সকাল, কবিতা পাঠের সেই নিঝুম দুপুর, ছাদের সেই স্নিগ্ধ সন্ধ্যা, সবই রেখে গেলাম তোমার আর নতুন বৌঠানের তরে। এগুলো এখন বিষের মতো লাগে। রবিহীন এ জীবন এক নিছিদ্র অন্ধকার। আজ এই অসতির বিদায়। এই চিঠিখানি পড়ে জ্বালিয়ে দিও আমার চিতার সঙ্গে। আমার সাধের নন্দনকানন আজ আদরের অভাবে শুকিয়ে গেছে। রবির জীবনে আর কাদম্বরী থাকবে না। কবি সুবোধ সরকারের আপনি। আপনাকে কখনো আমার ঈশ্বর বলে মনে হয়নি। আমি যখন ক্লাস 8-এর ছাত্র, ক্যান্সারে বাবা মারা গেছে। 6 ভাই বোন, একবেলা ভাত জোটে, একবেলা জোটে না। হাতে সসপ্যান নিয়ে যখন পথে দাঁড়ানোর কথা, তখন আমার হাতে এসেছিল আপনার গীতবিতান। আপনাকে আমার ঈশ্বর বলে মনে হয়নি সেদিন। মনে হয়েছিল মানুষ। খেতে না পাওয়ার কি কষ্ট, সে কথা আপনার গীতবিতানে কোথাও লেখা ছিল না। ক্যান্সারের কি কষ্ট, সে কথাও লেখা ছিল না গীতবিতানে। 6 ভাই বোনের একজনকে ভিখিরি হতে হবে, একজনকে স্কুলে যেতে হবে। এই রকম অবস্থা যখন, তখন গীতবিতান কি দিতে পারে, কি দিতে পারে আপনার লেখা? আমার সামনে তখন মাত্র 2টো পথ খোলা ছিল। 1, নিম গাছের নিচে কাপড় পেতে বসে পড়া। 2, বন্দুকের নলই শক্তির উৎস। চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, দুদিকে 2 দেয়ালে লেখা 2টো স্লোগানের মাঝামাঝি দাঁড়িয়ে পড়া। কিন্তু আমি রাত জেগে আবিষ্কার করলাম, পাতায় পাতায় আপনি আমাকে লিখে রেখে গেছেন। পাতায় পাতায় কি হাহাকার, পাতায় পাতায় কি কষ্ট, পাতায় পাতায় কি ছটফটানি। বিন্দু বিন্দু ঝরে জল, জল নয়, খিদে। হ্যাঁ, একটা গোটা পৃথিবীর খিদে লিখে গেছেন আপনি। আপনাকে আমার ঈশ্বর মনে হয়নি কখনো, পাত্রী মনে হয়নি। মনে হয়েছিল খেতে না পাওয়া, বাবা মরে যাওয়া অভুক্ত একটা ছেলে, যে কিনা কৃষ্ণনগর স্কুলে এক বেঞ্চে আমার পাশে বসতো। সোনার তরু গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জাল করেছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এ পাড়েতে ছোট ক্ষেত আমি একেলা, গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে। দেখে যেন মনে হয় চিনি ভরে, ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়। ঢেউগুলো নিরুপায় ভাঙি দুধারে, দেখে যেন মনে হয় চিনি ভরে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লাও তরুণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে।
এতকাল নদীকূলে জাহাল হয়ে ছিল ভুলে, সকলে নিলাম তুলে থরে ভিতরে, এখনই আমারে লাও করুণা করে। ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ে, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। শুরু হচ্ছে নাটক সমাপ্তি। মূল রচনা রবীন্দ্রনাথ ঠাকুর। নাটক সমাপ্তি। অপূর্ব কৃষ্ণ বিএ পাশ করিয়া কলিকাতা হইতে দেশে ফিরিয়া আসিতেছেন। নদীটি ক্ষুদ্র, বর্ষা অন্তে প্রায় শুকাইয়া যায়। এখন শ্রাবণের শেষে জলে ভরিয়া উঠিয়া একেবারে গ্রামের বেড়া ও বাঁশঝাড়ের তলদেশ চুম্বন করিয়া চলিয়াছে। বহুদিন ঘন বর্ষার পর আজ মেঘমুক্ত আকাশে রৌদ্র দেখা দিয়াছে। নৌকা যথাস্থানে ঘাটে আসিয়া লাগিল। অপূর্বের আগমন সংবাদ বাড়ির কেহ জানিত না, সেই জন্য ঘাটে লোক আসে নাই। মাঝি ব্যাগ লইতে উদ্যত হইলে অপূর্ব তাহাকে নিবারণ করিয়া নিজেই ব্যাগ হাতে লইয়া তাড়াতাড়ি নামিয়া পড়িল। নামিবা মাত্র তীরে ছিল পিছল। ব্যাগ সমেত অপূর্ব কাদায় পড়িয়া গেল। কে কে ওখানে? অমন করে হাসছো নির্লজ্জের মতো? আরে ও মৃন্ময়ী না? সেই একই দেখতে আছে ওকে। মেয়ে হলে কি হবে, মুখে বালক ভাব যেন বড় বেশি স্পষ্ট। এক মাথা কালো কোঁকড়া চুল, বড় বড় চোখ, যাতে না আছে লজ্জা, ভয় আর মেয়েলি হাবভাব। হাসছো কেন? মৃন্ময়ী না তুমি? আমার কথার উত্তর দিচ্ছে না, আমাকে পরিহাস করে অপমান করছে, অথচ এই মেয়েটির প্রতি বারবার চোখ দুটো চলে যাচ্ছে। অদ্ভুত একটা আকর্ষণ অনুভব করছি। আপাত দৃষ্টিতে সুন্দরী নয়, অথচ কি মোহ যেন এই চোখ দুটিতে। মুখের মধ্যে স্বচ্ছতা স্পষ্ট, একবার তাকালে যেন চোখ ফেরানো যায় না। তুমি কি মৃন্ময়ী? আমার প্রশ্নের উত্তর দিলে না যে? একটা কথা বলতাম খোকা। হ্যাঁ বলো মা। আরে যা খাইয়েছ, উফ, পেট একেবারে। তোর জন্য পাত্রী দেখেছি। হ্যাঁ কি বলি, বয়স তো কম হলো না। তোর বয়সী পাড়ার সব বেটা ছেলেদের বিয়ে হয়ে গেল। বললি বিয়ে পাশ করে তবে বিয়ের পিড়িতে বসবি। হ্যাঁ, তাও না হয় মেনে নিলুম। কলকাতায় তো বড় চাকরি জুটিয়েছিস, এবার যে ঘর সংসারে মন দিতে হবে খোকা। হ্যাঁ বুঝলাম, কিন্তু পাত্রী কোথায়? না দেখে কিন্তু আমি বিয়েতে মত করব না, এই বলে দিচ্ছি। পাত্রী কিন্তু আমি দেখে রেখেছি, সেজন্য তোকে ভাবতে হবে না। আমাদের পাড়াতেই বাড়ি তাদের, বড় লক্ষ্মী মেয়ে সে। ও তা ভালো, আচ্ছা যাবো তাহলে দেখতে। কিন্তু মৃন্ময়ীকে দেখা স্তব্ধ, ওর ঝকঝকে চোখ, দুষ্টু চাহনি, হাসি, কিছুই তো ভুলতে পারছি না। কি রে, হ্যাঁ? কি ভাবছিস বলতো তখন থেকে? না কিছু না। কাল সকালে কিন্তু মেয়ে দেখতে যাবি। এখন শুয়ে পড়, অনেক রাত হয়েছে। আচ্ছা আচ্ছা মা। এসো বাবা, এসো এসো। আরে বসো বসো, আরে এখানে বসো। আরে না না, লজ্জা করো না, এ তোমারই বাড়ি বাপজীবন। না না ঠিক আছে ঠিক আছে, আপনি বসুন। হ্যাঁ এই তো। আরে কই গন্ধর্মহল, জল টল দাও দেখিনি। আহা, রোদে পুড়ে বাবা জীবনের মুখটা কেমন আমসি হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, এসবের দরকার নেই। দরকার নেই মানে? এই প্রথম এলে এ বাড়িতে, তার ওপর তুমি হলে গিয়ে এ বাড়ির। হ্যাঁ হ্যাঁ অন্দরমহল, মেয়েকে এবার পাঠিয়ে দাও তো। এসো এসো দেখিনি, আস্তে আস্তে এসো। না না, পায়ের শব্দ যেন একটুও না হয়, বড় মা বলে দিয়েছে। লাগছে যে। তা লাগুক একটু। এতটুকুন চুল অতি কষ্টে চুলে গুটি করে ভেতরে লাগিয়েছি। কাপড়টা একটু তুলে ধরো, হোঁচট খাবে যে।
আচ্ছা। গায়ের ওপর এইভাবে ভালো করে টেনে নাও। স্বয়ং ছেলে তোমায় দেখতে এসেছে। আরে কি তখন থেকে ওখানে দাঁড়িয়ে তোমরা বিড়বিড় করছো? এখানে এসে বসো মা। আরে কই গো অন্দরমহল, বাবা জীবনে জল খাবারটা পাঠাও। না না ঠিক আছে, হ্যাঁ বসো। আরে বসো না। আমি? বসো মা, উনি জিজ্ঞেস করছেন, কথার উত্তর দাও। আচ্ছা, বলছি। তা তুমি কি পড়ো? বলো মা। বলো বলো, লজ্জা পেও না। কি পড়ো? আরে বলো না, উনি জিজ্ঞেস করছেন। আমি কি প্রশ্নটা আবার করব? কি হলো খুকি, বলো। ও লজ্জা পাচ্ছে। বলো বলো, অমন করতে নেই, ভদ্রলোক নাক করবেন। চারুপাঠে তৃতীয় ভাগ, ব্যাকরণ সারের প্রথম ভাগ, ভূগোল বিবরণ, পাটিগণিত, ভারতবর্ষের ইতিহাস। গান জানো? হ্যাঁ। গাও তবে। গাও না, গাও গাও ওই গানটা। কোনটা? ওই যেটা তোমায় বড়মা করতে বলেছিল। ও, করছি তবে। চরণ ধরিতে দিও গো আমার। রাখাল, এই রাখাল, শোন শোন, আরে আয় না। কি হা করে ওদের কথাগুলো গেলছিস? দিদির মেয়ে দেখা হচ্ছে, তাই না? এই তুই এখানে কেন? যাও যাও, এখানে দরকারি কথাবার্তা চলছে। আহ, কি করছো মৃন্ময়ী? ঘর থেকে যাও। যত ধিঙ্গিপনা, কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো। রাখাল, যাবি না ওর সঙ্গে? অসভ্য পাড়া বেড়ানি মেয়ে। রাখাল, এই যাবি না তো? দাঁড়া, দেখাচ্ছি মজা। অবশেষে সঙ্গীটিকে কিছুতেই বিচলিত করিতে না পারিয়া তাহার পিঠে একটা সশব্দ চপেটাঘাত করিয়া এবং চট করিয়া কোণের মাথার ঘুমটা টানিয়া খুলিয়া দিয়া ঝড়ের মতো মৃন্ময়ী ঘর হইতে বাইর হইয়া গেল। উফ, বাঁচা গেল। যত লক্ষ্মী ছাড়া কাণ্ড কারখানা। অসভ্য মেয়ে। চলো খুকি, ভেতরে চলো। যাও মা, ভেতরে যাও। আচ্ছা, আসি। এসো। আচ্ছা, আমি এবার উঠি। কেমন? হ্যাঁ। কিন্তু আমার জুতো জোড়া কই গেল? এখানেই তো খুলেছিলাম। মনে হচ্ছে মৃন্ময়েরই কাজ। ছি 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 ছি, কি কাণ্ড! কিছু মনে করবেন না অপূর্ব বাবু, ও মেয়ে অমনি, বিয়ে থা হয়নি, বাপের আদরে আদরে একরকম নষ্ট। ও মেয়েকে পাড়ার সবাই চেনে, বলে পাগলি, দিন রাত্রির পাড়া ঘুরে বেড়ায়। ওই মেয়েই মনে হয় আপনার জুতো জোড়াটি। ছি 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 ছি, আমি লজ্জিত বাবা জীবন। না না না, এভাবে বলবেন না। হয়তো আমি কোথাও। না না, এ মৃন্ময়েরই কাজ। মেয়ের বিয়ের চেষ্টা নেই, সারাদিন টোটো করে ঘুরে বেড়াচ্ছে। এ মেয়ে যেন পাড়ার কলঙ্ক। আপনি বরং আমার এই পুরানো চটি চোরাটি পরিয়ে আপাতত কাজ চালান। আচ্ছা, আসি তবে। হ্যাঁ। ধন্যবাদ। অনেক খোঁজ করিয়া অবশেষে অনন্য পায় হইয়া বাড়ির কর্তার পুরাতন ছিন্ন ঢিলা চটিজোড়াটা পরিয়া প্যান্টালুন, চাপকান, পাগড়ি সমেত সুসজ্জিত অপূর্ব কর্দমাক্ত গ্রাম্য পথে অত্যন্ত সাবধানে চলিতে লাগিল। কে কে ওখানে? ও, তুমি? ওরা বলছিলেন বটে যে তুমি। এ কি আমার কাছে এগিয়ে আসছেন কেন? আমাকে যেতে দিন বলছি। দুষ্টুমি করাটা বড় একপেশে হয়ে যাচ্ছে মৃন্ময়ী। দাঁড়াও, তোমার শাস্তি হচ্ছে। চোর ধরা পড়েছে যে। চোর? না মানে, যাই এখন, যেতে দিন বলছি। আমি কোথায় পালাচ্ছিলে মৃন্ময়ী? চটি জোড়াটা রেখে আগে বলো, তবে যেতে দেব। না হলে কিন্তু সারা জীবন। আমি তো ছাড়ুন আগে, বলছি। একেবারেই না, আগে তোমার বিচার হবে, তারপর। না 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 না, আমি যাই। আমি যাই। হ্যাঁ রে অপু, কেমন মেয়ে দেখলি? পছন্দ হয় তো? মেয়ে দেখেছি মা, কিন্তু ওর মধ্যে একটিকে পছন্দ হয়েছে। তুই আবার কটা মেয়ে দেখলি রে? মৃন্ময়ীকে আমার পছন্দ হয়েছে মা। বিয়ে করলে আমি ওকেই করব। কি? মৃন্ময়? মানে সেই ধিঙ্গি পাগলিটা? মায়ের মাথায় আকাশ ভাঙিয়া পড়িল, কিন্তু অপূর্ব অনর,
এ মেয়েকে ছাড়া আর সে কাহাকেও বিবাহ করিবে না। অবশেষে 2-3 দিন উভয় পক্ষে মান অভিমান অনাহার অনিদ্রার পর অপূর্বই জয়ী হইল। বিবাহ স্থির হইল মৃন্ময়ীর সঙ্গেই। না না না, কিছুতেই আমি এই বিয়ে করব না। এ আমার কি মতিভ্রম হলো যে ছেলেটাকে আমি দেখা দিলুম। বেশ হতো, ও বাড়ির শান্ত শিষ্ট পুটির সঙ্গে যদি ওর বিয়ে হতো, আর আমি মুক্ত পাখির মতন আকাশে ডানা মেলে উড়ে বেড়াতাম নিজের মতো। কিন্তু কী বা করি, এখন যে সব লোক জানাজানি হয়ে গেছে, আমাকে এই বিয়ে যে মেনে নিতেই হবে। হায় ঈশ্বর, তুমি এত নিষ্ঠুর! এর থেকে গলায় দড়ি দিয়ে মরা যে ঢের ভালো। মৃন্ময়ী, ও মৃন্ময়ী, মৃন্ময়ী শুনছো? না, যা বলার দূর থেকেই বলুন। তুমি আমাকে ভালোবাসো না? না না, আমি আপনাকে কখনো ভালোবাসবো না, কখনো না। কেন? আমি তোমার কাছে কি দোষ করেছি? আপনি আমাকে বিয়ে করলেন কেন? ও, সেই জন্যই বুঝি সকাল থেকে বাড়ি থেকে পালিয়ে ওই বটতলায় রাধাকান্ত ঠাকুরের মন্দিরে ভাঙা রথটার উপর বসেছিলে সারাদিন? জানি না। আচ্ছা, কাল তোমার কাছে রাখালকে এনে দেব, ওর সঙ্গে খেলা করবে। কি, কিছু বলছো না যে? না, করব না। আমাকে এখানে আপনার মা দরজা বন্ধ করে রেখে দেয়, ঘরের কাজ করতে বলে, কিন্তু আমার ওসব ভালো লাগে না। আচ্ছা আচ্ছা, আমি মাকে বলবো খন। এখন শুয়ে পড়ো দেখিনি। বাইরে চেয়ে দেখো, চারিদিকে অন্ধকার, বর্ষার সোদা সুবাস, ঝিঁঝি পোকার ডাক, ব্যাঙগুলো বর্ষার জলে ভিজে গ্যাঙর গ্যাং করছে। জানো ওরা এই বর্ষায় ডাকে কেন? মৃন্ময়ী, হে মৃন্ময়ী, মৃন্ময়ী শুনছো? তুমি কি ঘুমিয়ে পড়েছো? তার পরদিন মৃন্ময়ী বাপের কাছ থেকে এক পত্র পাইল। তিনি তাহার প্রাণ প্রতিমা মৃন্ময়ীর বিবাহের সময় উপস্থিত থাকিতে পারেন নাই বলিয়া বিলাপ করিয়া নবদম্পতিকে আশীর্বাদ পাঠাইয়াছেন। ছি ছি ছি, কি অলক্ষী মেয়ে গো! আগেই বলেছিল এমন সৃষ্টি ছাড়া মেয়েকে ঘরে তুলব না। ও কি ঘরের বউ হওয়ার যোগ্যে? বাপের বাড়ি যেতে দিইনি বলে বাড়ির বউ চুপচাপ গভীর রাতে ঘর থেকে পালিয়ে গেল। ভাগ্যিস মাঝি চিনতে পেরেছে, তা না হলে তো। মা, অপরাধ নিও না মা। বউকে 2-1 দিনের জন্য বাপের বাড়িতে পাঠাতে দোষ কি? যাও, যা ইচ্ছে করো তো যাও, কিন্তু মনে রেখো এই মেয়েকে শায়েস্তা করা দেবতারও অসাধ্য, এই বলে দিলুম। পরের দিন রাত্রে অপূর্ব স্ত্রী মৃন্ময়ীকে নিয়ে গোপনে চুপি চুপি কুশিগঞ্জের দিকে রওনা দিলেন। মৃন্ময়ী তো তার পিতাকে দেখে মহা খুশি। মাত্র 3 দিন সেখানে কাটাইয়া এবার ঘরে ফিরিবার পালা। মৃন্ময়ী কাঁদিতে কাঁদিতে নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও স্বামীর সহিত তার পিতৃগৃহ থেকে বিদায় লইল। মা, মা গো, মা, কোনো কথা বলছো না কেন? আমার যে বড় কষ্ট হচ্ছে। আর তো কদিন আমার কলেজ খুলবে, আইন পড়তে যেতে হবে যে। বউয়ে কি করবে? ও ও এখানেই থাক। না বাবু, কাজ নেই, তুমি তাকে তোমার সঙ্গে নিয়ে যেও। আচ্ছা মৃন্ময়ী, আয়োজন করো, আমি তোমাকে নিয়ে কলকাতায় যাব। আমি কলকাতায়? হ্যাঁ, তুমি আমার সঙ্গে ওখানে থাকবে। কি হলো মৃন্ময়ী, চুপ করে আছো যে? এ কি কার্য কেন? তুমি আমার সঙ্গে যাবে না? না। তুমি আমাকে ভালোবাসো না? জানি না। রাখালকে ছেড়ে যেতে তোমার মন কেমন করছে বুঝি? হ্যাঁ। কিন্তু আমি তো মনে হয় 2-3 বছর আর এই বাড়ি মুখ হব না। পড়া আছে, কলেজ আছে, কাজকর্ম আছে। তুমি কি তাহলে? হ্যাঁ, আমি এখানেই থাকবো, মানে মায়ের কাছে গিয়ে থাকবো। আচ্ছা, তাই থেকো। যতদিন না তুমি আমাকে বাড়ি ফিরে আসবার জন্য চিঠি না লিখবে, আমি আসবো না। আচ্ছা, আমার এখন ঘুম পাচ্ছে। শোনো,
আগামীকালই আমি চলে যাচ্ছি। যাবার আগে শুধু ছোট্ট একটা প্রার্থনা আছে তোমার কাছে, দেবে যেটা চাইছি, একটা ছোট্ট পুরস্কার। কি? আমাকে আমাকে ভালোবেসে একটা চুম্বন দেবে। না, তুমি হাসছো, থাক তবে। কাল মায়ের কাছে যাব তো? হ্যাঁ, এখন শুয়ে পড়ো। মার বাড়িতে আসিয়া মৃন্ময়ী দেখিল কিছুতেই আর মন লাগিতেছে না। সে বাড়ির আগাগোড়া যেন বদল হইয়া গিয়াছে। সময় আর কাটে না। কি করিবে, কাহার সহিত দেখা করিবে ভাবিয়া পাইল না। মাতৃগৃহে তাহার সেই পুরাতন শয়নকক্ষকে আর আপনার বলিয়া মনে হইল না। সেখানে যে থাকিত সে হঠাৎ আর নাই। এখন হৃদয়ের সমস্ত স্মৃতি সেই আরেকটা বাড়ি, তার একটা ঘর, আরেকটা শয্যার কাছে গুনগুন করিয়া বেড়াইতে লাগিল। আকুল আঁখি দিবস রজনী আমি যেন মা, মা, আমি এসে গেছি। মৃন্ময়ী, তুমি? কে নিয়ে এলো তোমাকে এখানে? আমি নিজের ইচ্ছেই এসেছি মা, আর ফিরে যাব না। কি বলছো তুমি? মা, আপনি যা বলবেন আমি শুনব। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিন মা। মা, শুনছেন? হ্যাঁ মা, সব ভুল ক্ষমা করে দিয়েছি। এখন কাছে আয় মা, বুকে আয়। আর কোনোদিন আমাদের ছেড়ে চলে যাবি না তো? না মা, কখনো না, কখনো না। এ আমি কি ভুল করলাম? ছি ছি ছি, তোমাকে বুঝতে পারিনি গো। আমার এত মন কেমন করছে কেন গো? কিচ্ছুটি ভালো লাগছে না। সারাদিন তোমার কথা ভাবি। আমাকে একই শাস্তি দিলে ভগবান। মনে আছে তুমি আমাকে বলেছিলে ভালোবেসে একটা চুম্বন দিতে, দিইনি, তোমাকে ফিরিয়ে দিয়েছি। মুখের উপর বলেছি, বুঝিয়ে দিয়েছি তুমি আমার কেউ নও। আমি যা চেয়েছি সব দিয়েছ, এক ফোঁটা জোরও করনি। কেন কেন কেন? তুমি আমাকে সত্যিই ভালোবাসো তাই। অথচ আমি পোড়ামুখী সেদিন মনের কথা লিখতে গিয়েও চিঠিতে কি সব হিজিবিজি কথা লিখে ফেললাম। না, তুমি রাগ করে এর উত্তর দাওনি। ঠিক করেছ, আমার এমনই শাস্তি প্রাপ্য ছিল। বৌমা, এই ভর সন্ধ্যেতে চুল না বেঁধে কিসব ভাবছো বসে বসে? বলি, ও স্ত্রী মানুষ, চুল বাঁধনি, সিঁদুর পরনি, এ কি হাল হলো তোমার? মা, বুঝেছি, অপুর জন্য মন কেমন করছে, তাই তো? আরে বোকা মেয়ে, লজ্জার কিছু নেই। শোনো, মেয়ে জামাইকে বলেছি কালই ওদের কলকাতার বাসায় যাব, আমরা মা মেয়ে। তারপর ছেলেটাকে ভালো করে বকুনি দিতে হবে। এবারে ছুটিতেও তো এলো না। এই দেখো, মেয়ের কান্না যে থামে না। কি আমার সঙ্গে কাল কলকাতায় যাবি তো? যাব মা, যাব। অপূর্বর মা ও মৃন্ময়ী দুইজনা অপূর্বর ভগ্নী ভগ্নীপতির বাড়ি কলকাতায় উপস্থিত হইল। ভগ্নী ভগ্নীপতি অপূর্বর মায়ের মুখে সব কথা শুনিয়া সেই দিনই রাত্রে অপূর্বকে নৈশাহারে নিমন্ত্রণ করিল। কিন্তু পূর্ব পরিকল্পনা মাফিক অপূর্বকে মৃন্ময়ীর এ বাসায় আসার কথা উচ্চবাচ্য পর্যন্ত করা হইল না। মা, তুমি কবে এলে? আমাকে জানাওনি তো। সব কি জানাতে হয়? তুমিও তো ওপদ ভুলে গেছো। বলি, ঘরে যারা আছে তাদের কথাও তো। ওসব থাক মা, বলো তোমরা সকলে কেমন আছো? ছুটিতে বাড়ি গেলি না, তাই তোকে নিতে এলাম। তুই গেলে ভালো থাকবো। দাদা, আজ খুব বৃষ্টি পড়ছে, আজ এখানেই থেকে যাও। না রে, অনেক কাজ, সামনে আইনের পরীক্ষা। তা হোক, তবু আজ তোমাকে আমাদের বাড়ি কিন্তু থাকতেই হবে। কি বলো মা? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। কাল সকালেই না হয় চলে যাস।
আচ্ছা বাবা, ঠিক আছে। কাল কিন্তু আমাকে এখানে থাকার জন্য পিড়াপিড়ি করো না, বড় কাজ। কাজ থাক, খাওয়া হয়ে গেছে, চল তোমার শোবার ঘরটা দেখিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, চল চল। ইচ্ছা, ঘরটা তো অন্ধকার, বাতাসে মনে হয় লম্ফটা নিভে গেছে দাদা, তোমার অসুবিধা হবে না তো? আরে বাবা না না, আমি অন্ধকারই শোবো, আর আলো আনার দরকার নেই। আর তাছাড়া আমার ওসব ভালো লাগে না। সাবধানে যেও কিন্তু। আরো কেউ হাসছে যেন। কে কে ওখানে? এ তো মৃন্ময়ীর হাসি। মৃন্ময়ী, 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 তুমি ওখানে? বলো বলো, তুমি তুমি মৃন্ময়ী না? অপূর্ব খাটে প্রবেশ করিতে উদ্যত হইয়াছে, এমন সময় হঠাৎ বলয় নিক্ষণ শব্দে একটি সুকোমল বাহুপাশ তাহাকে সুকঠিন বন্ধনে বাঁধিয়া ফেলিল, এবং একটি পুষ্পপর্তুল্য ওষ্ঠাধর দস্যুর মতো আসিয়া পড়িয়া অবিরল অশ্রুজলসিক্ত আবেগপূর্ণ চুম্বনে তাহাকে বিস্ময় প্রকাশের অবসর দিল না। মৃন্ময়ী, আমার মৃন্ময়ী, তুমি আমার, শুধু আমার। বলো বলো একবার, শুধু কোথায় ছিলে এতদিন? আর কথা নয়, চেয়েছিলেন যেটা সেটাই তো দিলাম, এখন খুশি? আর ছেড়ে যাবেন না তো? কোনোদিনও না। আরো কাছে এসো মৃন্ময়ী, আরো কাছে।